আরবের ডিজে পার্টি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। গাজায় হামলা বন্ধের দাবি ইসরায়েলি সেনাদেরও। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশে দেশে বিক্ষোভ। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে ফের আলোচনার সম্ভাবনা। এবং 50 বছরের ইতিহাসে চীনের বেইজিংয়ে সবচেয়ে বড় ঝড়ের আঘাত। 2 বিমানবন্দরে 838টি ফ্লাইট বাতিল। 5.6 মাত্রা ভূমিকম্পে আবারও কাঁপল মিয়ানমার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় গত 18 মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলায় 500 শিশুসহ নিহত হয়েছে অন্তত 1560 জন। এমন পরিস্থিতিতে যেখানে খোদ ইসরায়েলি সেনাদের থেকে আসছে যুদ্ধবিরতির আহ্বান, সেখানে সৌদি আরবের ডিজে পার্টির আয়োজন ঘিরে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। রাকিব হাসানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা বিশ্বের লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতিতেও এক প্রকার নিশ্চুপ মুসলিম বিশ্ব। আর গাজা উপত্যকাটি যখন রক্তে ধ্বংসে বিপর্যস্ত, তখন সৌদি আরবের আল উলাতে আয়োজন করা হয়েছে ডিজে পার্টি। গেল 7 এপ্রিল পবিত্র মদিনা নগরীর কাছে অনুষ্ঠিত এই আয়োজন নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। আল উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিলের সামনে পাশ্চাত্য সুরের রাতভর চলে গান, নাচ ও আলোক আয়োজন। দেশি বিদেশি তরুণ তরুণীদের এই অংশগ্রহণের এই অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ফিলিস্তিনে যুদ্ধ ঠেকাতে মুসলিম বিশ্বের লোক দেখানো হুঙ্কার চললেও এর বিপরীত চিত্র খোদ ইসরায়েলেই। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলার বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। এমনকি বিমান বাহিনী, নৌবাহিনী ও অভিজাত গোয়েন্দা ইউনিটের সদস্যরাও অবস্থান নিয়েছে নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। সম্প্রতি সরকারের যুদ্ধনীতিকে তাৎক্ষণিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 1000 সৈনিক। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনীর প্রায় 150 সাবেক কর্মকর্তাও। এবার ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর অভিজাত গোয়েন্দা ইউনিটের প্রায় 250 রিজার্ভ সদস্য অবস্থান নিয়েছেন যুদ্ধ বন্ধের পক্ষে। সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মীদের এই আহ্বানে সাড়া না দিয়ে বরং ক্ষোভই ঝেড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করার অভিযোগ করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, এই যুদ্ধ ইসরায়েলের রাষ্ট্রের স্বার্থেই। রাকিব হাসান, RTV। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে অব্যাহত রয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নামছেন ইউরোপ এশিয়ার সাধারণ জনতা। গাজায় গণহত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। ঢাকার এই কর্মসূচি নজর কাড়ে বিশ্বের প্রভাবশালী বেশ কিছু সংবাদ মাধ্যমের। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বুলেট যখন খালি করছে মায়ের কোল, কেড়ে নিচ্ছে নিরীহ মুসলমানের প্রাণ, তখন নামধারী মুসলিম দেশগুলোর নেতারা ঘুমিয়ে থাকলেও সরব গোটা বিশ্ব। গাজায় গণহত্যা বন্ধ করে নেতানিয়াহুর বিচারের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ অংশ নেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকল ধর্মবর্ণ নির্বিশেষে লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয় অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল।
ঢাকার এই প্রতিবাদ শিরোনাম হয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, টাইমস অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানের কথাও উঠে আসে প্রতিবেদনে। মার্চ ফর গাজা কর্মসূচিকে সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে অভিহিত করেছে আরব নিউজ। এই বিক্ষোভে বিএনপি ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে আল জাজিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। এদিকে বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় 1 লাখ মানুষ নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে আঘাত করে বিক্ষোভ করেছে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম দফা বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে দুপক্ষই। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষই আবার আগামী শনিবার দ্বিতীয় দফা আলোচনা বসতে রাজি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের প্রথম এই বৈঠক শান্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে। আরাকচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদে একটি চুক্তি চায়। ওমানে অনুষ্ঠিত 2.5 ঘন্টার বৈঠকে আরাকচি ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বিবিসি জানায়, দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলাদা কক্ষে বসে আলোচনা হয়েছে। দুই প্রতিনিধি দলের কাছে একে অপরের বার্তা পৌঁছে দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল উসাইদি। 2018 সালের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটি ছিল সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি কথার যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চয়তা, প্রশিক্ষণ এবং প্রয়োজনে আঞ্চলিক সামরিক অভিযানের সহায়তার জন্য অঞ্চলটিতে সেনা মোতায়েনের কথা বলে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু ঠিক কী কারণে মধ্যপ্রাচ্যে নিজেদের সেনাবাহিনী মোতায়েন করে যুক্তরাষ্ট্র? কোন কোন দেশেই বা তাদের ঘাঁটি রয়েছে? এরই উত্তর জানবো ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানের হাতে পারমাণবিক বোমা চান না। সম্প্রতি বেশ কয়েকবার ইরানকে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানকে চুক্তির আওতায় আসতে হবে। ইরান যদি চুক্তি না করে, তবে ইরানে এমনভাবে বোমা বর্ষণ করা হবে যা তারা আগে কখনো দেখেনি, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যখন পরিস্থিতি, শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এক সফল বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আলাপ শুরুর জন্য বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিমাদের শঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ইরানের দাবি, অন্যান্য দেশের মতো তারাও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। ইরানে হামলা চালানোর ট্রাম্পের সাম্প্রতিক হুমকি নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অঞ্চলটির অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি আছে, তাদের সক্ষমতাই বা কেমন? কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। অঞ্চলটিতে আল উদেইদ নামে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে, যা 1996 সালে প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া ইরাক ও সিরিয়াতেও যুক্তরাষ্ট্রের ছোট 2-1টি ঘাঁটি আছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতাসম্পন্ন 2টি উড়োজাহাজবাহী যুদ্ধ বিমান আছে। প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধ বিমান। সুনির্দিষ্ট কোনো কারণে নয়, বরং ভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলোয় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না। তবে গেল কয়েক বছর ধরে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রায়ই হামলার শিকার হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে। এর মধ্যে থেকে চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য রয়েছে। রাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। এই পদক্ষেপটি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো আশঙ্কা প্রকাশ করছিল যে পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, কারণ অনেক ডিভাইসই চীনে তৈরি হয়। অনেকটা শেষ হইয়াও হইল না শেষ। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরই একরকম ঘোষণা দিয়ে বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা, কিন্তু তার প্রতিফলন এখনো দেখেনি বিশ্ববাসী। এরই মধ্যে ইউক্রেন বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তাদের প্রচণ্ড অসন্তোষের দিক দিয়ে এক বিন্দুতে এসেছেন। উভয় দেশের নেতারাই চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে জেলেনস্কি সরে যান, কিন্তু বাস্তবতা কি, তারই উত্তর খুঁজছেন ইমরুল হাসান। ঘটনা শুরু গেল ফেব্রুয়ারিতে, যখন ইউক্রেন ইস্যুতে কথা বলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রতিনিধি খুঁজছিলেন। আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে ইউক্রেনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যেখানে সামরিক শাসন চলছে এবং বলতে কষ্ট লাগছে যে জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানিয়ে বিবৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসলে তার কত শতাংশ জনসমর্থন আছে সেটা বড় কথা নয়, তা 4% বা যাই হোক না কেন। গুরুত্বপূর্ণ হলো আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তার জনপ্রিয়তা তার সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর তুলনায় ঠিক অর্ধেক। রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউক্রেনের সাবেক শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুজনির দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। এ জেনারেলকে গেল বছরই চাকরিচ্যুত করেছিলেন জেলেনস্কি। শক্তপোক্ত স্বল্পভাষী এই জেনারেলের 62% জনসমর্থন রয়েছে। তবে তিনি একাধিকবার বলেছেন যুদ্ধ চলাকালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন জালুজনি। যদিও কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজির জরিপ অনুযায়ী ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির কূটনৈতিক টানাপোড়েন ইউক্রেনের ভেতরে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। ডিসেম্বরে তার জনপ্রিয়তা ছিল 52%, যা ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় 57%। অবশ্য জরিপ অনুযায়ী 37% ইউক্রেনীয় জেলেনস্কিকে বিশ্বাস করেন না। সমালোচকেরা জেলেনস্কির বিরুদ্ধে নাগরিকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার অভিযোগ করেন। এছাড়া তিনি নিজের রাজনৈতিক দল সার্ভেন্ট অব দ্য পিপলের ভেতর দুর্নীতি বন্ধে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে সামরিক বাহিনীর ভেতরে দুর্নীতি বন্ধে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে জালুজনিকে বরখাস্ত করার জন্যও তার সমালোচনা হয়। এদিকে কথিত আছে ট্রাম্পের প্রতিনিধি দল বারবার জেলেনস্কির বেসামরিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ করছে, যদিও তাদের জনপ্রিয়তা খুবই কম। আর মার্চের শুরুতে ট্রাম্পের সহকারীরা ইউক্রেনের বর্ষিয়ান রাজনৈতিক ও দুবারের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন বলে খবর প্রকাশ হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, সংকট সমাধানে জেলেনস্কির অপসারণ কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে সমালোচকদের কাছে। ইমরুল হাসান, RTV। ইউক্রেনে অবস্থিত কুসুম ফার্মাসিউটিক্যালস নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। শনিবার এক্সপোস্টে কিয়েভ এ দাবি করে।
ইউক্রেন দূতাবাস জানিয়েছে আজকে রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদাম ঘরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তারা শিশু ও বৃদ্ধদের জন্য তৈরিকৃত ওষুধ ধ্বংস করেছে। প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডবে চীনের রাজধানী বেইজিংয়ের প্রধান 2 বিমানবন্দরের 838টি ফ্লাইট বাতিল হয়েছে। গেল 50 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটিতে আঘাত হানা সবচেয়ে বড় ঝড়। শনিবারের এই ঝড়ে বন্ধ রয়েছে ট্রেন চলাচলও। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, পর্যটন কেন্দ্র ও পার্কগুলো। স্থানীয় প্রশাসন জানায় ঝড়ে এ পর্যন্ত প্রায় 300টি গাছ বাতাসে উপড়ে গেছে। ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় রাজধানী সহ আশেপাশের এলাকায় ব্যাপক সতর্কতা জারি করা হয়। প্রশাসনের নির্দেশে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বেইজিংয়ের রাস্তাঘাট অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। গেল মাসে ভয়াবহ ভূমিকম্পের ধকল সামলে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র ইএমএসসি জানায় এবারে ভূকম্পনের মাত্রা ছিল 5.6। স্থানীয় সময় রোববার সকাল 7:54 ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গেল 28 মার্চ দেশটিতে 7.7 মাত্রা ভয়াবহ ভূমিকম্প হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন, সড়ক ও সেতু। সরকারি হিসেব অনুযায়ী ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণ হারান অন্তত 3000 মানুষ, আহত হন আরও প্রায় 4500। এখনও নিখোঁজ রয়েছে 400-রও বেশি মানুষ। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন। সেতুটি বিশাল এক গিরিখাত জুড়ে 2 মাইল বিস্তৃত। কর্তৃপক্ষ জানায় আগামী জুনে ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামের এই সেতুটি উদ্বোধন করবে চীন। 216 মিলিয়ন পাউন্ড খরচে তৈরি সেতুটি চালু হলে 1 ঘন্টার যাত্রা অতিক্রম করা যাবে মাত্র 1 মিনিটে। আইফেল টাওয়ারের চেয়ে 200 মিটারের বেশি উঁচু এবং 3 গুণ বেশি ওজনের এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন। আর এরই সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।